আসসালামু আলাইকুম। আশা করি সবাই ইনশাল্লাহ ভালো আছেন। আমি লেট করে ফেললাম, আমার আসার কথা ছিল ৩টায়। তো ৩টার জায়গায় অলরেডি আমি ৩টা ২০ বাজিয়ে দিছি, দুঃখিত। ২০ মিনিট আমি লেট। এখন আজকে আপনাদের একটা ক্লাসের মেকআপ ক্লাস নেওয়ার কথা ছিল আমার। কোন ক্লাসটার? লাস্ট মঙ্গলবারে যে ক্লাসটা হওয়ার কথা ছিল আপনাদের, আমি নিতে পারি নাই। তখন বলছিলাম যে বৃহস্পতিবার দিন বিকেল ৩টায় আমি মেকআপ ক্লাসটা নিব ইনশাল্লাহ। সো আজকে হচ্ছে ওই মঙ্গলবারের ক্লাসটার মেকআপ ক্লাস। তো আমি লাস্ট ক্লাসে আপনাদের যেটা করাচ্ছিলাম, আমার যতটুকু খেয়াল আছে সেটা হচ্ছে আমি আপনাদেরকে ওই কারশফের সূত্র পড়াচ্ছিলাম। সুতরাং আমরা আজকে এই কারশফের সূত্রের পরের জিনিসপত্রগুলো থেকে শুরু করব ইনশাল্লাহ। এবং আগামীকালকে আমার কথা ছিল যে আগামীকালকে বিকেল ৩টার সময় একটা ম্যারাথন ক্লাস হবে। এবং সেই ম্যারাথন ক্লাসটা হবে কিসের উপরে? শুধুমাত্র বর্তনী সমাধানের উপরে। তাহলে আজকে আমরা যেটা করব যে বর্তনী সমাধান ছাড়াও কিছু থিওরিটিক্যাল অ্যাসপেক্ট আছে এখানে, ওই থিওরিগুলো পড়বে। স্পেশালি আমি আজকে আপনাদেরকে যেটা খুব ভালো করে পড়াবো সেটা হচ্ছে হুইটস্টোন ব্রিজ। সো হুইটস্টোন ব্রিজ নীতিটা পুরোপুরি আমি আপনাদেরকে আজকে ইনশাল্লাহ পড়িয়ে দিব। কিন্তু তার আগে আমি দুইটা জিনিস আজকে আপনাদেরকে পড়াবো। সেই দুইটা জিনিসের একটা হচ্ছে আপনার পাল্লা বৃদ্ধি। সো পাল্লা কিভাবে বাড়ানো যায়, এখন পাল্লা বৃদ্ধি আবার কি জিনিস সেটা তো বুঝতে হবে, তাই না? সো পাল্লা বৃদ্ধি বোঝার আগে আমাকে আসলে বুঝতে হবে অ্যামিটার ভোল্টমিটার কি জিনিস, এগুলো কিভাবে কাজ করে। সো আমি শুরুতে আপনাদেরকে অ্যামিটার ভোল্টমিটার এগুলা কিভাবে কাজ করে এই জিনিসপত্রগুলো পড়াবো। তারপর অ্যামিটার ভোল্টমিটারের থিওরি পড়ানোর পরে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে অ্যাকচুয়ালি অ্যামিটার এবং ভোল্টমিটার দিয়ে বিভিন্ন রকম কাজকর্ম করা যায় সেটা। সো চলেন আমরা তাহলে চলে যাই অ্যামিটার এবং ভোল্টমিটার এই দুইটা বস্তু কিভাবে কাজ করে সেটার কনসেপ্ট বুঝি। অ্যামিটার ও ভোল্টমিটার। সো অ্যামিটার কি, ভোল্টমিটার কি? অ্যামিটার একটা অ্যামিটার কিভাবে কাজ করবে কোনো একটা বর্তনীতে? অ্যামিটার হচ্ছে বর্তনীর তড়িৎ প্রবাহ কতটুকু সেটা পরিমাপ করে। সো অ্যামিটারের কাজ হচ্ছে বর্তনীর তড়িৎ প্রবাহ পরিমাপ করে। এখন অ্যামিটার বর্তনীর তড়িৎ প্রবাহ পরিমাপ করে। এবার তড়িৎ প্রবাহ পরিমাপ করার জন্য অ্যামিটারকে যেটা করাতে হয় সেটা হচ্ছে বর্তনীতে সিরিজে লাগাতে হয় অ্যামিটারকে। বর্তনীতে অ্যামিটারকে সিরিজে লাগানো হয়। এবং আরো একটা জিনিস আছে, অ্যামিটারকে আপনি যখন সিরিজে লাগাবেন, একটু প্র্যাকটিক্যাল একটা জিনিস আমি আপনাদেরকে চিন্তা করি। ধরেন কোন একটা অ্যামিটার আপনি কোন একটা বর্তনীতে লাগাবেন, এটা একটা বর্তনী তৈরি করে আমরা, ধরেন এটা একটা বর্তনী তৈরি করছি, এটা একটা রোধ, এখানে একটা রোধ, এবং কোন একটা অ্যামিটার এখানে আমি লাগালাম, বর্তনীতে অ্যামিটার একটা লাগালাম। ধরেন আমি বর্তনী তৈরি করছি, বর্তনী তৈরি করার পরে বর্তনীতে একটা অ্যামিটার লাগিয়ে দিছি। সো এই অ্যামিটারটা এখানে যখন লাগাচ্ছি তখন একটা জিনিস খেয়াল করেন, অ্যামিটারের নিজস্ব যদি রোধ থাকে তাহলে কি বর্তনীর তড়িৎ প্রবাহ একই থাকবে না চেঞ্জ হয়ে যাবে? আপনার এইখানে যদি অ্যামিটারের নিজস্ব একটা রোধ থাকে তাহলে কিন্তু বর্তনীর যে তড়িৎ প্রবাহ আছে সেটা চেঞ্জ হয়ে যাবে। সুতরাং অ্যামিটারের অভ্যন্তরীণ রোধ হতে হয় খুবই কম, নগণ্য। আমি অ্যাগেইন ডিফাইন করতেছি। ধরেন এইখানে যে রোধগুলো আছে এই রোধগুলো যদি হয় এরকম, এটা আর1, এটা আর2, আর অ্যামিটারের যে রোধটা, এই অ্যামিটারের রোধটাকে যদি আমরা আর এ বলি, অ্যামিটারের রোধ হচ্ছে আর এ। আর এখানে একটা কোষ আছে, কোষের যে তড়িৎচালক শক্তি সেটা হচ্ছে ই। তাহলে অ্যামিটারটা যখন নাই বর্তনীতে তখন বর্তনীতে যে তড়িৎ প্রবাহ সেটা কত সেটা দেখি। অ্যামিটার না লাগানো থাকলে বর্তনীর তড়িৎ প্রবাহ
আই ইকুয়ালস টু ই হচ্ছে কোষের তড়িৎচালক শক্তি ডিভাইডেড বাই রোধগুলো হচ্ছে আর1 এবং আর2, ই ডিভাইডেড বাই আর1 প্লাস আর2, এটা হবে অ্যামিটার যখন নাই তখন বর্তনীর তড়িৎ প্রবাহ। এখন অ্যামিটার থাকা অবস্থায়, অ্যামিটার সিরিজে সংযুক্ত অবস্থায় বর্তনীর তড়িৎ প্রবাহ I প্রাইম ইকুয়ালস টু ই ডিভাইডেড বাই আর1 প্লাস আর2 প্লাস আর অফ অ্যামিটার। এইবার একটা জিনিস খেয়াল করেন, আমার যদি অ্যামিটারের রোধ সিগনিফিকেন্ট বা তাৎপর্যপূর্ণ হয়, সর্বনাশ, আপনার অ্যামিটার ছাড়া যে কারেন্টটা ছিল, অ্যামিটার লাগায় কারেন্ট আপনি মাপতে যাচ্ছেন, আপনার উদ্দেশ্য কি কারেন্টের মান পরিমাপ করা, কিন্তু অ্যামিটার লাগায় দেখলেন যে কারেন্টের মানটা গেছে চেঞ্জ হয়ে, তাহলে কি অ্যামিটারটা কার্যকর হচ্ছে? আমি অ্যাগেন রিপিট করতেছি, একটু মনোযোগ দিয়ে জিনিসটা দেখবেন, শুনবেন। আপনার একটা বর্তনীতে কোনো একটা অ্যামিটার লাগাইছেন, লাগানোর পর যদি তড়িৎ প্রবাহের মানেরই পরিবর্তন হয়ে যায়, তাহলে কি অ্যামিটারটা ঠিকমতো তড়িৎ প্রবাহ পরিমাপ করতে পারছে? অবশ্যই না। সুতরাং অ্যামিটারের নিজস্ব যে রোধ, এইটা নগণ্য বা শূন্য হতে হবে। দেখেন, আমার যদি আই এবং আই প্রাইম দুইটা সমান হতে হয়, যদি আই ইকুয়ালস টু আই প্রাইম হতে হয়, যে অ্যামিটার লাগানো থাকুক আর অ্যামিটার না লাগানো থাকুক, কারেন্টের মান একই থাকবে। তার মানে অ্যামিটারটাকে শ্রেণীতে লাগানোর পরেও বর্তনীর কারেন্টের কোনো চেঞ্জ হবে না, কারণ আমার উদ্দেশ্য কি কারেন্টের মানটা মাপা। এখন যদি আমি অ্যামিটার লাগানোর পরে কারেন্টের মানটা পরিবর্তিত হয়ে যায়, তার মানে কি আমি যে কারেন্টটা যাচ্ছিল অ্যাকচুয়ালি সেই কারেন্টটা মাপতে পারছি না। সুতরাং আই সমান যদি আই প্রাইম হতে হয়, আর এ কি হইতে হবে? জিরো হইতে হবে। তার মানে অ্যামিটারের অভ্যন্তরীণ রোধ কি? শূন্য। সুতরাং আমরা তাহলে বলতে পারি যে অ্যামিটার হচ্ছে অলমোস্ট রোধ নাই, জিরো রোধ বিশিষ্ট একটা যন্ত্র। তাহলে অ্যামিটারের অভ্যন্তরীণ রোধ কি হবে? নগণ্য হবে, বা অ্যামিটারের মধ্যে দিয়ে কোনো রোধ থাকবে না, যাতে পুরো কারেন্টটা এর মধ্যে দিয়ে কি করতে পারে? চলে যেতে পারে। এখন আমরা তাহলে যদি এখানে জিনিসটা খেয়াল করি, অ্যামিটারটা তাহলে আসলে কি? আমরা তাহলে এখানে বলতে পারবো অ্যামিটার অ্যামিটার খুব কম মানের বা অলমোস্ট শূন্য মানের রোধ বিশিষ্ট গ্যালভানোমিটার। গ্যালভানোমিটার থেকে অ্যামিটার তৈরি করা হয়। এখন গ্যালভানোমিটার ভাইয়া কি জিনিস? সো একটু গ্যালভানোমিটার সম্পর্কে আপনাদেরকে আইডিয়া দিচ্ছি, গ্যালভানোমিটার কি জিনিস। এই যে এইখানে আমি যে বললাম গ্যালভানোমিটার, তাহলে এই গ্যালভানোমিটার কি জিনিস সেটা আমরা একটু দেখব। সো গ্যালভানোমিটার হচ্ছে যার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ ঘটলে তার কাঁটাটা বিক্ষিপ্ত হয়। গ্যালভানোমিটারে অ্যাকচুয়ালি এটা চুম্বকের থিওরিতে কাজ করে, গ্যালভানোমিটার কাজ করে চুম্বকের থিওরিতে। ধরেন এখানে একটা গ্যালভানোমিটার রাখা আছে, গ্যালভানোমিটার। আপনার 9-10-এ আপনার তো মোটামুটি চুম্বক নিয়ে পড়ছেন, তড়িৎ চুম্বক আবেশ নিয়ে পড়ছেন। গ্যালভানোমিটারটা এমন একটা যন্ত্র যার মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত হলে ওর মধ্যে একটা চৌম্বক ক্ষেত্র তৈরি হয়, আর চৌম্বক ক্ষেত্র তৈরি হওয়ার কারণে ওর কাঁটাটা বিক্ষেপিত হয়। সো এইটার ডিটেলসটা হচ্ছে অনেকটা এরকম, ধরেন কোন একটা কুণ্ডলী আছে, এখানে একটা তারের কুণ্ডলী আছে, এটা ধরেন একটা তার কুণ্ডলী। এই তার কুণ্ডলীকে একটা চৌম্বক ক্ষেত্রে রেখে দিলেই, এই তার কুণ্ডলীকে একটা চৌম্বক ক্ষেত্রে রাখা হয়েছে, এটা হচ্ছে একটা চৌম্বক ক্ষেত্র।
এখন যখন আমি তার কুণ্ডলীকে চৌম্বক ক্ষেত্রে রাখবো, তখন তার কুণ্ডলীতে তড়িৎ প্রবাহের কারণে চুম্বক ক্ষেত্রে তার কুণ্ডলীটা কি হবে, বিক্ষেপিত হবে। তাহলে কুণ্ডলীতে তড়িৎ প্রবাহ চললে কুণ্ডলী বিক্ষিপ্ত হবে। আর কুণ্ডলী বিক্ষিপ্ত হওয়া মানে হচ্ছে কুণ্ডলীর মধ্যে কোনো একটা কাঁটা নড়বে চড়বে। সুতরাং আমরা তাহলে এই যে গ্যালভানোমিটারটা আছে, গ্যালভানোমিটারে কারেন্ট যত বেশি যাবে ততই কাঁটার বিক্ষেপ বেশি হবে। গ্যালভানোমিটারে যত বেশি তড়িৎ প্রবাহ হবে তার কাঁটার বিক্ষেপ তত বেশি হবে। এখন তাহলে এই যে অ্যামিটারটা কিভাবে তৈরি হবে খেয়াল করেন। আমি কি বলছি, অ্যামিটার খুব কম মানের অথবা শূন্য মানের রোধ বিশিষ্ট একটা কি মিটার, গ্যালভানোমিটার। তাহলে অ্যামিটার যদি খুব কম মানের বা স্বল্প মানের রোধ বিশিষ্ট একটা গ্যালভানোমিটার হয়, জিনিসটা আমরা দেখি এখন। আমাদের একটা বর্তনীতে একটা অ্যামিটার আমি লাগাবো। এটা ধরেন একটা বর্তনী হবে R1 R2। এখন আমি একটা গ্যালভানোমিটার লাগাবো, এই বর্তনীতে একটা গ্যালভানোমিটার লাগাবো অ্যাজ অ্যান অ্যামিটার। এখানে একটা গ্যালভানোমিটার লাগাচ্ছি। এখন দেখেন গ্যালভানোমিটারের রোধ তো বেশ ভালো, এখানে গ্যালভানোমিটারের রোধ বেশ ভালো মানের রোধ। এইবার আমি এই পুরা যন্ত্রটাকে যদি অ্যামিটার করতে চাই, গ্যালভানোমিটারের সঙ্গে যদি খুবই অল্প মানের একটা রোধ যুক্ত করি আর, যে আরটা হচ্ছে খুবই ক্ষুদ্র, তাহলে একটা জিনিস খেয়াল করেন, এই যে অংশটুকু তৈরি হলো, এই যে অংশটুকু তৈরি হলো, এই অংশটুকুই হচ্ছে একটা অ্যামিটার। অ্যামিটার হচ্ছে খুবই অল্প মানের রোধ সমান্তরালে সংযুক্ত এরকম একটা গ্যালভানোমিটার। সো আমরা অ্যামিটারকে কি বলতে পারি, অ্যামিটারের সংজ্ঞা, অ্যামিটার, অ্যামিটার খুব অল্প মানের রোধ সমান্তরালে লাগানো একটি গ্যালভানোমিটার। এখন জিনিসটার আমি একটু ম্যাথমেটিক্যাল ডেরিভেশন দেখাবো আপনাদেরকে। এটা ছিল বেসিক থিওরিটা, যে অ্যামিটার হচ্ছে একটা খুব অল্প মানের রোধ কিভাবে লাগানো, সমান্তরালে লাগানো একটা গ্যালভানোমিটার। সো আমি একটা অ্যানালাইসিস আপনাদেরকে দেখাই, সুবিধা হবে। অ্যানালাইসিস, মনে করি 100 ওহম রোধ বিশিষ্ট একটি গ্যালভানোমিটারের সাথে 1 মিলি ওহম, দেখেন মিলি ওহম রোধ সমান্তরালে লাগিয়ে একটি অ্যামিটার তৈরি করা হলো।
তাহলে ওই অ্যামিটারের অভ্যন্তরীণ রোধ একটা জিনিস খেয়াল করেন, দুইটা সমান্তরালে লাগানো, 1/rp সমান 1/100 প্লাস 1/1 মিলি ওহম 0.001, তাহলে 100 ইন্টু 0.001 উপরে 100 প্লাস 0.001, তাহলে আরপি যেটা আসে আমাদের 100 ইন্টু 0.001 0.1 ডিভাইডেড বাই 100.001, সো তুল্য রোধ 0.1 ডিভাইডেড বাই 100.001, মানে তুল্য রোধটা আসবে আমাদের 9.99 ইন্টু 10⁻⁴ ওহম। খেয়াল করেন একটা গ্যালভানোমিটারের সঙ্গে আপনি জাস্ট একটা 1 মিলি ওহম রোধ সমান্তরালে লাগিয়ে দিছেন, সো ওই 1 মিলি ওহম রোধ সমান্তরালে লাগানোর কারণে আমাদের অ্যামিটারের রোধ হয়ে গেছে কত, 9.99 ইন্টু 10⁻⁴ ওহম। এইবার আমরা এই অ্যামিটারটাকে কোনো একটা যন্ত্রে লাগাই, দেখি কি হয়। আমরা এখন এই অ্যামিটারটাকে একটা যন্ত্রে লাগাবো। তাহলে আমরা একটা অ্যামিটার তৈরি করছি। অ্যামিটার যন্ত্রটা বাইরে থেকে যখন আমি দেখব, বাইরে থেকে যখন একটা অ্যামিটার দেখতেছি, এটা একটা অ্যামিটার যদি বলি, এটা একটা অ্যামিটার, অ্যামিটার, তাহলে এই অ্যামিটারের ভিতরে কি আছে? এই অ্যামিটারের ভিতরে আসলে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে গ্যালভানোমিটার আছে, এর ভিতরে একটা আছে গ্যালভানোমিটার, আর আরেকটা আছে কি অতি অল্প মানের রোধ। সো ঘটনাটা হচ্ছে এই অ্যামিটারের ভিতরে কি কি আছে সেটা এখন আমরা ভুলে যাব, ভুলে যে আমরা অ্যামিটারটাকে একটা তড়িৎ যন্ত্রে, অ্যামিটারটাকে কোনো একটা বর্তনীতে লাগায় দিব। চলেন অ্যামিটারটাকে কোনো একটা বর্তনীতে লাগাই। ধরেন এখানে ই এর মান 20 ভোল্ট, একটা রোধ আরন আছে 10 ওহম, আর একটা রোধ R2 আছে 40 ওহম। তাহলে দেখেন আমরা যে বর্তনী সমাধান এখন পর্যন্ত অ্যানালাইসিস করছি, সেই আমাদের অ্যানালাইসিস অনুযায়ী দেখেন আমাদের যে অ্যানালাইসিস আছে সেই অ্যানালাইসিসটাই যদি আমরা ফলো করি, আমাদের অ্যানালাইসিস অনুযায়ী যদি আমরা যাই, এইখানে এই বর্তনীতে যে কারেন্টটা আছে এই কারেন্টটা যদি আই হয়, আই ইকুয়ালস টু কোষের ভোল্টেজ ই ডিভাইডেড বাই আর1 প্লাস আর2, তাহলে ই হচ্ছে 20 আর আর1 10 প্লাস 40, তাহলে 20/50 0.4 অ্যাম্পিয়ার। কারেন্টটা তাহলে যাওয়ার কথা কত বর্তনীতে, 0.4 অ্যাম্পিয়ার যাওয়ার কথা। এখন যখন আমরা এইখানে অ্যামিটারটাকে লাগাবো, আমরা যখন অ্যামিটারটাকে লাগাবো বর্তনীতে, অ্যামিটারটা সিরিজে লাগাচ্ছি, তখন দেখি কারেন্টের মান কিরকম চেঞ্জ হয়। ভোল্টেজ 20 ভোল্ট, আর1টা 10 ওহম, আর2টা 40 ওহম, আর2 হচ্ছে এখানে 40 ওহম, আর অ্যামিটারের রোধ আর এ ইকুয়ালস টু 9.99 ইন্টু 10⁻⁴ ওহম। তাহলে এখন যে পরিবর্তিত কারেন্ট সেটা যদি আমি আই প্রাইম বলি, কারেন্টের মানটা যদি চেঞ্জ হয়ে থাকে, আই প্রাইম ইকুয়ালস টু কত হয় দেখি, 20 ভোল্ট 20 ভোল্টের মতোই আছে, 10 প্লাস 40 প্লাস 9.99 ইন্টু 10⁻⁴। দেখেন তো এই 9.99 ইন্টু 10⁻⁴ এটা কি আসলে তেমন কোনো তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখতে পারতেছে? রাখতে পারতেছে না কেন? 20 ডিভাইডেড বাই 50 যোগ 9.99 পাওয়ার -4,
তাহলে কারেন্টের মানটা হবে 0.3999, চারটা 9, 39992 অ্যাম্পিয়ার। সো তাহলে দেখেন কারেন্টের মানের কি আসলে চেঞ্জ পাওয়া যাচ্ছে? আপনি 0.399992, এটা কি 0.4 অ্যাম্পিয়ারই হয়ে গেছে না? সুতরাং আমরা যদি অ্যামিটারের অভ্যন্তরীণ রোধ কম রাখি, তাহলে অ্যামিটারকে শ্রেণীতে যুক্ত করার পরেও কি হবে না? বর্তনীর তড়িৎ প্রবাহ চেঞ্জ হবে না। সো এটাই ছিল হচ্ছে একটা অ্যামিটারের কনস্ট্রাকশন বা গঠন। এখন অ্যামিটারের এই কনস্ট্রাকশন থেকে আমরা যাব অ্যামিটারের পাল্লা বৃদ্ধিতে। সো অ্যামিটারের পাল্লা বৃদ্ধি, উহা আবার কি জিনিস? আমাদের কিন্তু অ্যামিটারের গঠন বোঝা হয়ে গেছে। আশা করি সবাই বুঝছেন যে অ্যামিটার কিভাবে গঠিত হচ্ছে, কিভাবে কাজ করতেছে। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে অ্যামিটারের পাল্লা বৃদ্ধি, পাল্লা কিভাবে বাড়ানো যায়। সো এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে দেখা অ্যামিটারের পাল্লা বৃদ্ধি। আমরা এখন একটা অ্যামিটারের পাল্লা বাড়ায় দিব। সো পাল্লা যখন বাড়াবো, আমরা একটা অ্যামিটারের পাল্লা বাড়াবো। পাল্লা বাড়ানো মানে কি? পাল্লা বাড়ানো মানে সেটা আমি বুঝায় বলতেছি। পাল্লা বাড়ানো মানে হচ্ছে একটা অ্যামিটারের একটা সর্বাধিক সহ্য ক্ষমতা আছে। একটা অ্যামিটার যখন আমি তৈরি করব, সেই অ্যামিটার একটা সার্টেইন ভ্যালু, একটা নির্ধারিত মানের বাইরে কারেন্ট মাপতে পারে না। ধরেন একটা অ্যামিটার সর্বোচ্চ 10 অ্যাম্পিয়ার মাপতে পারে। আমি এইখানে পাল্লা বৃদ্ধিটাকে এইভাবে বলি, একটি অ্যামিটার সর্বোচ্চ 10 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ মাপতে পারে। ওই অ্যামিটার দিয়ে 100 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ মাপতে চাইলে কি ব্যবস্থা গ্রহণ করতে হবে? এটা হচ্ছে কোশ্চেন। দেখেন একটা অ্যামিটার সর্বোচ্চ 10 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ মাপতে পারে। এই অ্যামিটারটা দিয়েই আমি অ্যাকচুয়ালি কি করতে চাই? 100 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ মাপতে চাই। তাহলে কি ব্যবস্থা গ্রহণ করতে হবে? এখন অ্যামিটারটার মধ্যে দিয়ে 10 অ্যাম্পিয়ারের বেশি কারেন্ট গেলে তো অ্যামিটারটা পুড়ে যাবে। এই অ্যামিটারটার মধ্যে দিয়ে যদি 10 অ্যাম্পিয়ারের বেশি কারেন্ট যায়, 10 অ্যাম্পিয়ার থেকে বেশি কারেন্ট যায়, তাহলে অ্যামিটার কি হবে? পুড়ে যাবে। একটা যন্ত্রের যখন সহ্য ক্ষমতা বলা হয়, তার মানে ওর থেকে বেশি তড়িৎ প্রবাহ চালাইলেই ও জাস্ট বার্ন আউট করবে। এইবার আমি কিভাবে এই যন্ত্রটাকে পোড়ার হাত থেকে রক্ষা করতে পারি, যন্ত্রটা পুড়বে না, নষ্ট হবে না, সেটা দেখি। ধরেন এইখানে আমার একটা অ্যামিটার লাগানো আছে। আচ্ছা, আমি অ্যাকচুয়ালি এইখানে আদার দ্যান অ্যামিটার বাকি সব কিছুকে নাই করে দিই। বাকি সব কিছু নাই করে দিলাম। এই অ্যামিটারটা তার মধ্যে দিয়ে সর্বোচ্চ কত অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ মাপতে পারে? 10 অ্যাম্পিয়ার। তাহলে 10 অ্যাম্পিয়ার যখন অ্যামিটারের মধ্যে দিয়ে যাচ্ছে, সে কিন্তু পুড়তেছে না। এইবার আমি 100 অ্যাম্পিয়ার কারেন্ট আনবো। জিনিসটা বুঝেন, আমরা এখন একটা বর্তনীতে 100 অ্যাম্পিয়ার কারেন্ট আনবো। এখানে কত অ্যাম্পিয়ার কারেন্ট আনবো? 100 অ্যাম্পিয়ার। আচ্ছা, এই কালারটা ভালো কালার না, বাদ দিই, এটা মুছি। টিয়া কালার দেখা যায় না, নিলে থাকি। আমি একটা তারে কারেন্ট যাচ্ছে 100 অ্যাম্পিয়ার। এখন যদি অ্যামিটারের মধ্যে দিয়ে 100 অ্যাম্পিয়ার পাঠাই, তাহলে তো অ্যামিটার শেষ, মরে ভূত হয়ে যাবে। এবার তাহলে আমি যখন অ্যামিটারটাকে আনবো, অ্যামিটারের মধ্যে দিয়ে যেতে পারবে কত? 10 অ্যাম্পিয়ার। বাকি কারেন্টটাকে যদি আমি 90 অ্যাম্পিয়ারকে বাইপাস করতে পারি, 90 অ্যাম্পিয়ার বাইপাস করলাম, নিচের দিয়ে 90 অ্যাম্পিয়ার গেল। এখন খেয়াল করেন, যদি ঘটনাটা এরকম করা যায় যে অ্যামিটারের মধ্য দিয়ে যে কারেন্ট যাবে সেটা 10 অ্যাম্পিয়ারই হবে, কিন্তু বাকি 90 অ্যাম্পিয়ার আমি বাইপাস করে দিব অ্যামিটারের পাশ দিয়ে।
তাহলে অ্যামিটারটা কি আর পুড়বে? অ্যামিটার এখন আর পুড়বে না, অ্যামিটার এখন আর পুড়তেছে না। এখানে 100 অ্যাম্পিয়ার কারেন্ট, অ্যামিটারের মধ্যে দিয়ে কত অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে? 10 অ্যাম্পিয়ার। তাহলে এখান দিয়ে আবার হচ্ছে 100 অ্যাম্পিয়ার কারেন্টে কিন্তু যাচ্ছে। ঘটনাটা খেয়াল করেন, আমি একটা অ্যামিটার যেটা 10 অ্যাম্পিয়ার মাপতে পারে, সেটা 100 অ্যাম্পিয়ার কারেন্ট যায় এরকম একটা লাইনে এইভাবে লাগাইলে ওই অ্যামিটারটা পুড়তেছে না। কিন্তু আমার এইখানে অ্যামিটারের কারেন্ট কত? 10 অ্যাম্পিয়ার। তাহলে মোট কারেন্ট কত হবে? 100 অ্যাম্পিয়ার। জিনিসটা খেয়াল করেন, আমি অ্যামিটারের সঙ্গে একটা রোধ লাগাই দিছি, অ্যামিটারে যাচ্ছে 10 অ্যাম্পিয়ার কারেন্ট, বাকি 90 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে কোথা দিয়ে? পাশ দিয়ে। আমি এখন অ্যামিটারে যদি 10 অ্যাম্পিয়ার কারেন্ট যায়, আমি কি বলবো? এই সরবরাহ লাইনে 10 অ্যাম্পিয়ার, নাকি বলবো না সরবরাহ লাইনে 100 অ্যাম্পিয়ার, তার 10 অ্যাম্পিয়ার যাচ্ছে অ্যামিটারের মধ্যে দিয়ে? আমি তাহলে এখন কথাটা এইভাবে বলবো যে সরবরাহ লাইনে কারেন্ট আছে, সরবরাহ লাইনে 100 অ্যাম্পিয়ার প্রবাহের 10 অ্যাম্পিয়ার অ্যামিটারের ভিতর দিয়ে যাচ্ছে। ওকে, তাহলে এখন আমরা এখানে ম্যাথমেটিক্যাল জিনিসপত্রগুলো দেখি। এই যে রোধটা আছে, এই রোধের মান কত? এই যে এক্সটার্নাল রোধ, এই আর এর মান কত? ধরেন এটা অ্যামিটার, অ্যামিটারের অভ্যন্তরীণ রোধ অলরেডি কম ছিল, এটা ছিল ধরেন 1 মিলি ওহম। আমার অ্যামিটারের অভ্যন্তরীণ রোধ ছিল অলরেডি 1 মিলি ওহম, কারণ অ্যামিটার নিজে একটা খুব কম মানের রোধ বিশিষ্ট গ্যালভানোমিটার। তাহলে বাইরে যে ছোট আরটা লাগাইলাম, এই ছোট আর এর মান কত সেটা আমি এখন জানতে চাই। সো ছোট আর এর মান আমি কিভাবে জানবো? একটা জিনিস খেয়াল করেন, এটা 10 অ্যাম্পিয়ার, এটা 100 অ্যাম্পিয়ার। তাহলে এই 10 অ্যাম্পিয়ারকে যদি আই বলি, এই 100 অ্যাম্পিয়ারটা কি 10 আই না? এটা যদি আই হয়, এখানে কত? 10 আই। একটা জিনিস খেয়াল করেন, তাহলে আই ইকুয়ালস টু 10 আই ইন্টু আর ডিভাইডেড বাই আর এ প্লাস আর। মনে আছে আপনাদের? একটু খেয়াল করে দেখেন, এটা হচ্ছে কারেন্ট ডিভিশন, কারেন্টটা দুই ভাগে ভাগ হয়ে গেছে না? তাহলে 10 আই কারেন্টটা আই এবং অন্য একটা কারেন্টে 9 আই কারেন্টে ভাগ হয়েছে, ওইখানে আই, এখানে তাহলে কারেন্টটা কত যাবে? এই 90 অ্যাম্পিয়ারটা কত হবে? 9 আই। সো 10 আই কারেন্টটা আই এবং 9 আই ভাগ হয়ে গেছে। তাহলে আই ইকুয়ালস টু টোটাল কারেন্ট 10 আই ইন্টু অন্যজনের রোধ, একজনের কারেন্ট মানে অন্যজনের রোধ প্যারালালি। আমরা ভোল্টেজ ডিভাইডার কারেন্ট ডিভাইডার পড়ছিলাম যে কিভাবে আমাদের একটা প্যারালাল দুইটা রোধের মধ্যে দিয়ে কারেন্টটা ভাগ হয়ে যায়। সো সেই অনুযায়ী কারেন্ট ডিভাইডার অনুযায়ী এখন তাহলে দেখেন, আই যদি দুই পাশ থেকে নাই করে দেই, সেক্ষেত্রে আর এ প্লাস আর, এটা ইকুয়ালস টু হবে 10 ইন্টু আর। সুতরাং এইখানে পাবো 9 আর ইকুয়ালস টু আর এ, দ্যাট ইজ ছোট আর সমান আর এ ডিভাইডেড বাই 9। খেয়াল করেন, তাহলে এই ব্যবস্থায় আমরা অ্যাকচুয়ালি কি করতে পারতেছি? অ্যামিটারটার মধ্য দিয়ে অ্যামিটার যে পরিমাণ কারেন্ট নিতে পারে তার থেকে অনেক বেশি কারেন্ট বর্তনীতে আমি নিয়ে নিতে পারতেছি। ওকে, তাহলে এই যে গাণিতিক অ্যানালাইসিস শেষ হইলো, এখন এই অ্যানালাইসিসটাকে আমি ডিরেক্টলি একটা সূত্র আকারে প্রকাশ করে দিচ্ছি আপনাদের জন্য। সো আমরা যদি এখন সূত্র আকারে পুরো জিনিসটাকে প্রকাশ করতে যাই, যেটা হবে, যদি কোনো একটা অ্যামিটারের পাল্লা আমরা বাড়াতে চাই, ধরেন আমরা একটা অ্যামিটারের পাল্লা n গুণ বাড়াতে চাই। সুতরাং আমরা যদি অ্যামিটারের পাল্লা n গুণ বাড়াতে চাইলে অ্যামিটারের সাথে সমান্তরালে
আর মানের ক্ষুদ্র রোধ সংযুক্ত করতে হবে, যেখানে আর এর মান হবে আর এ ডিভাইডেড বাই n-1। এই যে আবারও দেখেন একটা অ্যামিটারের অভ্যন্তরীণ রোধ আর এ, এখানে টোটাল কারেন্টটা এন আই, তাহলে এখানে কারেন্ট যাবে আই, নিচে কারেন্ট যাবে n-1 আই, তাহলে ছোট মানের রোধ হচ্ছে আর, তাহলে আই ইকুয়ালস টু এন আই ইন্টু আর ডিভাইডেড বাই আর এ প্লাস আর। এখান থেকে আর এ প্লাস আর ইকুয়ালস টু এন আর or n-1 ইন্টু আর ইকুয়ালস টু আর এ। সুতরাং অভ্যন্তরীণ রোধ আর ইকুয়ালস টু আর এ ডিভাইডেড বাই n-1। আশা করি সবাই ইনশাল্লাহ বুঝতে পারছেন যে কিভাবে অ্যামিটারের পাল্লা বাড়াতে হয় এবং পাল্লা বাড়ানোর পরে কি হলো। এই সূত্রটা ব্যবহার করে ডিরেক্ট সূত্রটা ব্যবহার করতে পারবেন আপনারা, ডিরেক্ট সূত্রটা ব্যবহার করে ম্যাথ করতে পারবেন। চলেন আমরা একটা সমস্যার সমাধান করি, মানে এই যে থিওরিটা ডেভেলপ করলাম, এই থিওরিটা ডেভেলপ করার পরে এখন আমরা একটা ম্যাথ সলভ করি। কোশ্চেন, কোনো অ্যামিটার এর অভ্যন্তরীণ রোধ 1.1 মিলি ওহম ও তার পাল্লা বা রেঞ্জ হচ্ছে ম্যাক্সিমাম কতটুকু সে নিতে পারে, তার পাল্লা হচ্ছে 20 অ্যাম্পিয়ার। ওই অ্যামিটার 65 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ চলে এরকম একটি সরবরাহ লাইনে লাগাতে হলে কি ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমরা অ্যামিটারটাকে একটা সরবরাহ লাইনে লাগাবো, সেই সরবরাহ লাইনটা কত, 65 অ্যাম্পিয়ার। দেখেন সে মাপতে পারে 20 অ্যাম্পিয়ার, তাকে লাগাইতে হবে 65 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ চলে এরকম একটা সরবরাহ লাইনে। কি ব্যবস্থা গ্রহণ করতে হবে, এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 1। তাহলে কোশ্চেন নাম্বার 1টা একটু চিন্তা করি। আমার সে মাপতে পারে 20 অ্যাম্পিয়ার, সার্ভিসে সাপ্লাই যাচ্ছে কত, 65 অ্যাম্পিয়ার, তাহলে ন্যূনতম পাল্লা কি 4 গুণ বাড়াতে হবে না? এখানে 4 গুণের কম পাল্লা বাড়লে কিন্তু হবে না। সো এই কোশ্চেন 1 এর যে অ্যান্সারটা যদি দেখতে যাই, পাল্লা n সমান 4 গুণ বাড়াতে হলে আর সমান আর এ ডিভাইডেড বাই n-1। আর এ অভ্যন্তরীণ রোধ কত, 0.1 মিলি ওহম, আর আমি n-1 4 মাইনাস 1 0.1 মিলি ওহম ডিভাইডেড বাই 3, 0.1 ডিভাইডেড বাই 3 মানে হচ্ছে 0.033 মিলি ওহম মানের রোধ সমান্তরালে সংযুক্ত করতে হবে
আমি তাহলে অ্যামিটারের সঙ্গে সমান্তরালে একটা 0.033 মিলি ওহম মানের রোধ কিভাবে যুক্ত করব? সমান্তরালে যুক্ত করব। এখন কোশ্চেনের সেকেন্ড অংশে আসি। এই কোশ্চেনের সেকেন্ড অংশ, অ্যামিটার এইভাবে এই ব্যবস্থায় সংযুক্ত করলে কত পাঠ দেখাবে? দেখেন, অ্যামিটারটাকে আপনি এই ব্যবস্থায় সংযুক্ত করতেছেন, তাহলে সে কত পাঠ দেখাবে? সে কিন্তু 20 অ্যাম্পিয়ার তো দেখাবে না, সে কত দেখাবে সেটা এখন আমরা কিভাবে বের করব? একটা জিনিস খেয়াল করেন, যদি 80 অ্যাম্পিয়ার হতো তাহলে সে দেখাতো 20 অ্যাম্পিয়ার। জিনিসটা বুঝি, এন এর মান 4 করছি না, এন এর মান যদি 4 করে থাকে, জিনিসটা জাস্ট ঐকিক নিয়ম, এগুলো নিয়ে প্যারাই খাবেন না, এগুলো অনেক সহজ জিনিসপত্র, কনসেপচুয়ালি চিন্তা করেন খুব সোজা। দেখেন, এখানে অ্যামিটারটা রাখছি আমরা, এখানে একটা বাইরে বাহ্যিক রোধ রাখছি। সো এই যে কারেন্টটা, এটা যদি এন আই হয়, এখানকার কারেন্টটা আই, এখানে বাকি কারেন্টটা এন মাইনাস ওয়ান আই। তাহলে এন আই কারেন্ট চলে যায় আই। এবার তাহলে দেখেন, যদি টোটাল প্রবাহ এন আই হয়, তাহলে এখানে যাবে কি আই, তাহলে 4i হলে এখানে যাবে কত? আই। 4 ভাগের 1 ভাগ যাচ্ছে না, সুতরাং এখানে যদি 65 যায়, এখানে যাবে কত? 65 ডিভাইডেড বাই 4। সো 65/4 ইকুয়ালস টু 16.25 অ্যাম্পিয়ার রিডিং দেখাবে। দেখছেন, খুব সিম্পল। মানে এই অঙ্কগুলো নিয়ে মানুষজন কেন ভয় পায় আমি বুঝি না, এটা জাস্ট ঐকিক নিয়ম। আমি আগে বের করে নিলাম যে পাল্লা বৃদ্ধি করার জন্য কি ব্যবস্থা গ্রহণ করতে হয়, ওই জিনিসটা বের করার পরে ঐকিক নিয়মে আমি বলে দিতে পারতেছি যে আমার যদি এখানে এনআই কারেন্টটা মোট কারেন্ট হয়, অ্যামিটারের মধ্যে দিয়ে যাবে আই কারেন্ট, তাহলে আমার এনআই হলে আই, 4i হলে এখানে এন এর মান কত? 4 করে দিছি না, 4i হলে কত? আই। তাহলে যদি 65 যায়, তাহলে এখানে কত যাবে? 65/4 যাবে না, 16.25 অ্যাম্পিয়ার। সো এই হচ্ছে আমাদের অ্যামিটারের পাল্লা বৃদ্ধি। এখন আসেন আমরা নেক্সট যেটা যাব, সেটা হচ্ছে ভোল্ট মিটার এবং ভোল্ট মিটারের পাল্লা বৃদ্ধি। দেখেন, ভোল্ট মিটার কোনো একটা বর্তনীতে কি কাজ করে? ভোল্ট মিটারের কাজ কি? ভোল্ট মিটার বর্তনীর যে কোনো রোধের দুই প্রান্ত বিন্দুর সে কি মাপবে? ভোল্টেজ মাপে। এখন প্রান্ত বিন্দুর যেহেতু ভোল্টেজ মাপতেছে, ভোল্ট মিটারকে লাগাতে হয় কিভাবে? সমান্তরালে। ভোল্ট মিটারকে সব সময় সমান্তরালে সংযুক্ত করতে হয়। আমি ভোল্টেজ মাপতে চাই দুই বিন্দুর, তাহলে দুই বিন্দুর মধ্যে ভোল্টেজ মাপতে চাইলে আমি এটাকে কিভাবে সংযুক্ত করব? সমান্তরালে সংযুক্ত করব। চলেন দেখি। ধরেন এখানে একটা রোধ আছে, এইখানে আরেকটা রোধ আছে, তাহলে আমি যখন ভোল্টমিটারকে লাগাবো এই বিন্দু থেকে এই বিন্দুতে সমান্তরালে, এটা হবে ভোল্টমিটার। এখন দেখি ভোল্টমিটারের অভ্যন্তরীণ রোধ কিরকম হতে হবে। আমি যে ভোল্টমিটার লাগাচ্ছি, এটা R1, এটা R2, আর এটার ভোল্টমিটারের রোধ হচ্ছে RV। এখন এই RV এর মানটা কিরকম হতে হবে সেটা আমি আপনাদেরকে এক্সপ্লেইন করে দিচ্ছি, যে ভাইয়ারা আমাদের যে ভোল্টমিটার আছে, এই ভোল্টমিটারের অভ্যন্তরীণ রোধ কিরকম হতে হবে সেটা দেখি।
একটা জিনিস খেয়াল করেন, যদি বর্তনীতে এই আরভিটা না থাকতো, ভোল্টমিটার না থাকতো, ভোল্টমিটার না থাকলে আমার এটা যদি এ পয়েন্ট হয়, এটা যদি বি পয়েন্ট হয়, ভি এ বি, এ আর বি এর মধ্যে যে ভোল্টেজ, সেটা ভোল্টমিটারটা নাই, তাহলে ভি এ বি সমান এখানে কারেন্টটা যদি আই হয়ে থাকে, আই আই ইন্টু আর টু, এখন আই হচ্ছে ই ডিভাইডেড বাই আর ওয়ান প্লাস আর টু ইন্টু আর টু। এখন ভোল্টমিটার আসার পরেও এই যে ভোল্টেজ, এটা কি চেঞ্জ হওয়া যাবে না? ভোল্টেজ একই থাকতে হবে। ভোল্টমিটার আনার পরেও ভোল্টেজটা একই রাখতে হবে। আর ভোল্টেজ একই রাখতে হলে আর টু এবং আর ভির যে তুল্য রোধ, সেটা চেঞ্জ হইতে পারবে না। তাহলে ওয়ান বাই আর পি ইকুয়ালস টু ওয়ান বাই আর টু প্লাস ওয়ান বাই আর ভি। জিনিসটা বুঝছেন? আমি আবার রিপিট করতেছি। আমার ভোল্টমিটার লাগানোর আগে যে ভোল্টেজটা ছিল, এই যে একটা রোধের দুই প্রান্তে, ভোল্টমিটার লাগানোর পরেও ভোল্টেজটা একই রিডিং যদি না দেখায়, তাহলে তো আমি একেবারে কার্যকর ভোল্টেজ পেলাম না। সুতরাং আমার এখানে ভোল্টমিটারটার দুই প্রান্তে ভোল্টেজটাকে যদি একই রাখতে হয়, সেক্ষেত্রে দেখেন কি ব্যবস্থা নিতে হবে। আমার তুল্য রোধ চেঞ্জ হওয়া যাবে না। সুতরাং এই যে আর টু এর সঙ্গে আর ভি প্যারালাল আসার পরেও তুল্য রোধ, তাহলে আর পিটা আর টু এর সমানই হতে হবে। তুল্য রোধ চেঞ্জ হওয়া যাবে না, যাতে করে ভোল্টেজ কি না হয়, চেঞ্জ না হয়। তাহলে এইখান থেকে তো ওয়ান বাই আর ভি সমান জিরো পেয়ে যাচ্ছি। তাহলে আর ভি থিওরিটিক্যালি কত হওয়া উচিত? অসীম হওয়া উচিত। সুতরাং ভোল্টমিটার যন্ত্রটার যে ভিতরের রোধ, এই রোধটা অনেক বড়। সো থিওরিটিক্যালি সেটা অসীম, কিন্তু অসীম মানের রোধ তো পাওয়া সম্ভব না। আমরা যেটা চিন্তা করে নেই অনেক বড় মানের রোধ, তাহলে ভোল্টমিটার হচ্ছে অনেক বড় মানের রোধ বিশিষ্ট একটা গ্যালভানোমিটার। সুতরাং লিখতে পারি আমরা এখন ভোল্টমিটার অতি উচ্চমানের রোধ বিশিষ্ট গ্যালভানোমিটার। অ্যামিটার এত উচ্চমানের রোধ বিশিষ্ট গ্যালভানোমিটার না, অ্যামিটার হচ্ছে খুবই কম মানের রোধ বিশিষ্ট গ্যালভানোমিটার, আর ভোল্টমিটার হচ্ছে অতি উচ্চমানের রোধ বিশিষ্ট গ্যালভানোমিটার। এখন যদি অতি উচ্চমানের রোধ বিশিষ্ট গ্যালভানোমিটারটা হয় ভোল্টমিটার, তাহলে এখান থেকে একটা জিনিস খেয়াল করি আমরা, ভোল্টমিটার কিভাবে তৈরি হয়? গ্যালভানোমিটারের সাথে উচ্চমানের রোধ শ্রেণীতে সংযুক্ত করে ভোল্টমিটার তৈরি করা হয়। একটা গ্যালভানোমিটারের সাথে অতি উচ্চমানের রোধ শ্রেণীতে সংযুক্ত করে আমরা কি তৈরি করছি? ভোল্টমিটার তৈরি করছি। তাহলে দেখি ভোল্টমিটারটা, আমার এই যে ভোল্টমিটারটা আছে, একটা গ্যালভানোমিটার থাকবে, এখানে অতি উচ্চমানের একটা রোধ থাকবে। সো এটা হচ্ছে গ্যালভানোমিটার, এটা হচ্ছে অতি উচ্চমানের রোধ। সুতরাং পুরা সেটআপটা মিলে, এই যে পুরাটা মিলে এটা একটা ভোল্টমিটার। সো এটা একটা ভোল্টমিটার, যার অভ্যন্তরীণ রোধ হচ্ছে আরভি। সুতরাং একটা ভোল্টমিটার হচ্ছে অতি উচ্চমানের রোধ বিশিষ্ট গ্যালভানোমিটার। এখন আমার উদ্দেশ্য হচ্ছে এই ভোল্টমিটারেরও পাল্লা বৃদ্ধি করা। একটা ভোল্টমিটারের আমি কি বৃদ্ধি করতে চাই? পাল্লা বৃদ্ধি করতে চাই। তাহলে চলেন ভোল্টমিটারের পাল্লা কিভাবে বাড়ানো যায় সেটাই আমরা আসি। সো আমাদের এখনকার উদ্দেশ্য হচ্ছে ভোল্টমিটারের পাল্লা বৃদ্ধি করব। চলেন।
আমাদের এখনকার উদ্দেশ্য হচ্ছে ভোল্টমিটারের পাল্লা বৃদ্ধি করা। ভোল্টমিটারের পাল্লা বৃদ্ধি। এখন ভোল্টমিটারের যখন আমি পাল্লা বৃদ্ধি করতে যাব, তখন দেখেন, ধরেন কোনো একটা ভোল্টমিটার, এখানে একটা ভোল্টমিটার আছে, এই ভোল্টমিটারটার অভ্যন্তরীণ রোধ হচ্ছে আর ভি। সো ভোল্টমিটারটার অভ্যন্তরীণ রোধ কত? আর ভি। এটা হচ্ছে ভোল্টমিটারটা। এবং এ সর্বোচ্চ ভি মানের ভোল্টেজ মাপতে পারে। এ কি করতে পারে? সর্বোচ্চ ভি মানের ভোল্টেজ মাপতে পারে। ভোল্টমিটারটি সর্বোচ্চ ভি মানের ভোল্টেজ মাপতে পারে। তাহলে এর বেশি ভোল্টেজ একে দিলে কি পুড়ে যাবে না? কেন পুড়বে সেটা একটু দেখাই। ধরেন একটা ভোল্টমিটার, কোনো এক জায়গায় একটা ভোল্টমিটার আছে, এই ভোল্টমিটারটাকে আপনি ভি ভোল্টেজে লাগাইছেন, ভি ভোল্টেজে, দুই প্রান্তে আপনি ভি ভোল্টেজ দিছেন। তাহলে এইখানে আর ভি যদি থাকে, যে কারেন্ট আই যাবে, আই সমান ভি বাই আর ভি না? এখন দেখেন, আপনি যদি এই ভোল্টমিটারকে এর থেকে বেশি ভোল্টেজে লাগায় পোড়ার হাত থেকে রক্ষা পাওয়াইতে চান, যে না আমি ভোল্টমিটারটাকে ঠিকই এর থেকে বেশি ভোল্টেজে লাগাবো, এর থেকে বেশি ভোল্টেজে লাগাবো, ভোল্টমিটার আর ভি ভোল্টেজ, কিন্তু আমি দুই প্রান্তে যে ভোল্টেজ দিব সেটা দিবে হচ্ছে এখন এন গুণ এন ভি ভোল্টেজ অ্যাপ্লাই করব। তাহলে ভোল্টমিটার কখন পুড়বে না? যদি কারেন্টটা এখনো আই থাকে, আগের মতো এখনো কারেন্টটা যদি একই থাকে, তাহলে কি ভোল্টমিটার পুড়বে? আগে যে কারেন্ট যাচ্ছিল, ভোল্টেজ বাড়ানোর পরেও যদি একই কারেন্টই যায়, তাহলে ভোল্টমিটারটা কি হবে না? পুড়বে না। সুতরাং ভোল্টমিটারকে না পুড়তে হলে, একই কারেন্ট যেতে হলে, ভোল্টেজ বাড়াইছেন, তাহলে তো রেজিস্ট্যান্সও বাড়াইতে হবে। সুতরাং এখানে একটা রেজিস্ট্যান্স লাগাচ্ছি ছোট আর। এইবার একটা জিনিস খেয়াল করেন, আই একই কারেন্ট যদি যেতে হয়, এন ভি ডিভাইডেড বাই আর ভি প্লাস আর। এখন দুইটা কারেন্ট সমান, ভি বাই আর ভি ইকুয়ালস টু এন ভি ডিভাইডেড বাই আর ভি প্লাস আর। তাহলে আমরা এখান থেকে ভি যদি কাটাকাটি করি, এন আর ভি ইকুয়ালস টু আর ভি প্লাস আর, और আর ইকুয়ালস টু এন মাইনাস ওয়ান ইন্টু আর ভি। খেয়াল করেন, তাহলে যদি এন গুণ আমি ভোল্টেজ বাড়াইতে চাই একটা ভোল্টমিটার দিয়ে, তাহলে কি করতে হবে? একটা রোধ সিরিজে লাগাবো, এবং সেই সিরিজে যে রোধটা লাগাবো তার মান কত হতে হবে? এন মাইনাস ওয়ান আর ভি এর সমান হইতে হবে। যে ভোল্টমিটারের যে নিজস্ব ভোল্টের অভ্যন্তরীণ রোধ আছে, তার এন মাইনাস ওয়ান গুণ রোধ যদি লাগাই দেই, তাহলে সে কি করতে পারবে? সুন্দর মতো কারেন্টটা প্রবেশ করাইতে দিতে পারবে এবং সে ভোল্টেজটা মাপতে পারবে। চলেন একটা ম্যাথমেটিক্যাল এক্সাম্পল দেখি, একটা কোশ্চেন তৈরি করি। কোশ্চেন, এই কালার নেই কোশ্চেন। একটি ভোল্টমিটারের অভ্যন্তরীণ রোধ 200 কিলো ওহম ও তা সর্বোচ্চ 20 ভোল্ট মাপতে পারে। এই ভোল্টমিটারের সাহায্যে দুইশো ভোল্ট মাপতে চাইলে কি ব্যবস্থা গ্রহণ করতে হবে?
আমার একটা ভোল্টমিটারের অভ্যন্তরীণ রোধ হচ্ছে 200 কিলো ওহম এবং সেটা সর্বোচ্চ 20 ভোল্ট মাপতে পারে। এই ভোল্টমিটারের সাহায্যে যদি আমি 200 ভোল্ট মাপতে চাই কি ব্যবস্থা গ্রহণ করতে হবে? তাহলে খুবই ভালো কথা, এই ভোল্টমিটারের সাহায্যে আমরা 200 ভোল্ট মাপতে চাই, তাই না? সুতরাং আমার তাহলে কি ব্যবস্থা গ্রহণ করব সেটা দেখি। আমরা এখানে অ্যান্সারটা করতে যাই। দেখেন, আর ইকুয়ালস টু আর ভি ইন্টু এন মাইনাস ওয়ান। এ তো শ্রেণীতে লাগাইতে হবে, একটু আগেই তো পড়লাম থিওরিটা যে এন মাইনাস ওয়ান ইন্টু আর ভি কিসে লাগাইতে হবে? শ্রেণীতে লাগাইতে হবে। তাহলে আর ভি অভ্যন্তরীণ রোধ হচ্ছে 200 কিলো ওহম, এন মাইনাস ওয়ান, এন কত? আমাদের এখানে এন দেখেন পাল্লা, এন হচ্ছে 200 মাপতে চাই, আছে 20, তাহলে এর মান 10। এটা সিরিজে লাগাইতে হবে, ঠিক আছে? এরপর কোশ্চেনের সেকেন্ড অংশ তৈরি করি। এই কোশ্চেনের সেকেন্ড অংশ তৈরি করি। পরিবর্তিত ব্যবস্থায় ভোল্টমিটার টি 11 ভোল্ট পাঠ দিলে প্রান্ত বিন্দু দ্বয়ের ভোল্টেজ ব্যবধান কত? খেয়াল করেন, পরিবর্তিত অবস্থায় মানে হচ্ছে আমি পাল্লা বৃদ্ধি করছি। এই অবস্থায় যদি ভোল্টমিটারটা যে রিডিং বা পাঠ আছে সেই পাঠটা দেখায় হচ্ছে কত ভোল্ট? 11 ভোল্ট। তাহলে প্রান্ত বিন্দু দ্বয়ের ভোল্টেজ ব্যবধান কত? আবারও ঐকিক নিয়ম, সিম্পল ঐকিক নিয়ম, খেয়াল করেন। 20 ভোল্ট থেকে কত ভোল্ট নিছি? 200 ভোল্টে নিছি। তাহলে যদি রিডিংটা দেখায় হচ্ছে 20 ভোল্ট, তাহলে অ্যাকচুয়ালি আছে কত? 200 ভোল্ট। 20 ভোল্ট দেখানো মানে আছে কত? 200 ভোল্ট। তাহলে যদি 11 ভোল্ট দেখায় তাহলে কত আছে? 200 ডিভাইডেড বাই 20 ইন্টু 11। এর থেকে সোজা জিনিস হইতেই পারে না, 110 ভোল্ট। এ হচ্ছে কাহিনী। সুতরাং আমি আপনাদেরকে অ্যামিটার ভোল্টমিটারের একেবারে পাল্লা বৃদ্ধির পুরোটা পড়ায় দিলাম, যে এইখানে আর কোনো ঝামেলা থাকার কোনো চান্স নাই ইনশাল্লাহ। যা যা হইতে পারে সব দেখাইলাম। এখন আপনাদেরকে যেটা পড়াবো এই চ্যাপ্টারের আরও একটা ইম্পর্টেন্ট ইস্যু, সেটা হচ্ছে হুইটস্টোন ব্রিজ নীতি। যে একটা হুইটস্টোন ব্রিজ কিভাবে কাজ করবে তার ডিটেলস এখন আমি আপনাদেরকে পড়াই দিব, হুইটস্টোন ব্রিজ নীতি। সো আমরা আজকে যে টপিকটা পড়বো এখন সেটা হচ্ছে হুইটস্টোন ব্রিজ নীতি। হুইটস্টোন ব্রিজ। আমি না এখানে একটু মজা করি সবসময় মানুষজনের সঙ্গে। হুইট স্টোন দেখেন, হুইট গম, স্টোন পাথর, গম পাথর ব্রিজ, গম পাথর সেতু হয়ে গেছে। আচ্ছা, হুইটস্টোন ব্রিজটা কি? আগে আমরা এই জিনিসটা একটু দেখে নেই যে হুইটস্টোন ব্রিজটা আসলে কি জিনিস। আমরা বর্তনীটা আঁকি, একটা বর্তনী আঁকবো। ধরেন এটা একটা বর্তনী, এরকম। এইখানে একটা গ্যালভানোমিটার লাগানো আছে, এখান থেকে এখানে। তারপর এখানে একটা কোষ লাগানো আছে, এখানে একটা পরিবর্তনশীল রোধ লাগানো আছে, এটা একটা পরিবর্তনশীল রোধ। এই পরিবর্তনশীল রোধের পরে একটা চাবি লাগানো আছে, চাবির পরে বর্তনীটা এখানে কানেক্টেড হয়েছে। এই পুরোটা হচ্ছে হুইটস্টোন ব্রিজ একটা।
তাহলে এটা যদি একটা হুইটস্টোন ব্রিজ হয়, এখান থেকে এই যে যখন চাবিটাকে অন করা হবে, সুইচ অন করা হবে, তখন কিন্তু কারেন্টটা প্রবাহিত হবে। কারেন্টটা কার মধ্যে দিয়ে প্রবাহিত হবে সুইচ অন করা হলে? সুইচ অন করা হলে কারেন্টটা আমার এখন অ্যাকচুয়ালি এই কোর্স থেকে এই যে রোধগুলো আছে রোধের মধ্য দিয়ে যাবে, তারপর হচ্ছে মাঝখানে যে গ্যালভানোমিটার আছে তার মধ্য দিয়ে যাবে। এখন এইখানে আমাদের হুইটস্টোন ব্রিজ নীতিতে একটা সাম্যাবস্থার ব্যাপার বলা হয়, যে কোনো এক সময় দেখা গেল যে গ্যালভানোমিটারটা লাগিয়ে রাখছেন, এই গ্যালভানোমিটার কোনো বিক্ষেপ দেখাচ্ছে না। বিক্ষেপ দেখাচ্ছে না, গ্যালভানোমিটার নড়তেছে চড়তেছে না, গ্যালভানোমিটারের কাঁটা যদি নড়ে চড়ে, না নড়ে চড়ে, তার মানে কি ওর মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাচ্ছে না। আবার বলতেছি আপনাদেরকে, আমার যদি গ্যালভানোমিটার যেটা আছে এই গ্যালভানোমিটারের কাঁটাটা না নড়াচড়া করে, তার মানে এই গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কি যাচ্ছে না, কোনো কারেন্ট যাচ্ছে না। তাহলে গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে যখন কারেন্টটা না যাবে, তখন বলা হয় হুইটস্টোন ব্রিজটা সাম্যাবস্থায় আছে। আবারও বলছি, মনোযোগ দিয়ে শোনেন, আমার যদি কোনো একটা হুইটস্টোন ব্রিজের যে গ্যালভানোমিটার আছে সেই গ্যালভানোমিটারের মধ্য দিয়ে কোনো রকম কারেন্ট না যায়, তাহলে কারেন্ট না যাওয়া মানে হচ্ছে এইটা তখন কিভাবে আছে, সাম্যাবস্থায় আছে। এখন আমরা আজকে অ্যাকচুয়ালি যেটা করব, এই হুইটস্টোন ব্রিজটাকে সাম্যাবস্থায় আনার জন্য যে কন্ডিশন বা শর্ত, সেগুলোকে আমরা কি করব, ডেভেলপ করব। যে হুইটস্টোন ব্রিজটাকে সাম্যাবস্থায় আনতে হলে, গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কারেন্টটাকে জিরো করতে হলে কি করতে হয় সেটা আমরা দেখব। তাহলে চলেন আমরা এখানে যে হুইটস্টোন ব্রিজটা আছে, এই হুইটস্টোন ব্রিজটার অবশ্যই চারটা রোধ আছে। তাহলে এই চারটা রোধের মান আমরা অ্যাজিউম করি যে চারটা রোধের মান কত। তাহলে আমি রোধ চারটাকে ধরবো পি কিউ আর এস হিসেবে ধরবো, কারণ আমাদের বইপত্রগুলায় অ্যাকচুয়ালি পি কিউ আর এস হিসেবেই ধরা আছে। তাহলে দেখি আমরা এখানে হুইটস্টোন ব্রিজটায় ধরে নেই এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে আর, এটা হচ্ছে এস, চারটা। এবার একটা জিনিস খেয়াল করেন, এই কোর্স থেকে কারেন্ট বের হয়ে যদি আসে, এই কারেন্টটা যদি আই হয়, এই কারেন্টটা আই, এই কারেন্টটা এখানে আই হয়ে এসে এখানে দুই ভাগে ভাগ হয়ে যাবে। তাহলে একটা কারেন্ট হবে এখানে আই ওয়ান, আর একটা কারেন্ট হবে আই টু। এরপর আবার একই কারেন্ট, যে পরিমাণ কারেন্ট বর্তনীতে প্রবেশ করলো সেই পরিমাণ কারেন্টই তো এখানে বের হওয়া উচিত। এখান দিয়ে ভিন্ন কারেন্ট আসতে পারবে না, একই কারেন্ট আসবে, এখান দিয়ে কিন্তু একই কারেন্ট চলে আসতে হবে। তাহলে এই আই যদি এইখানে প্রবেশ করে, আই বর্তনী থেকে আবার বের হয়ে যেতে হবে। জিনিসটাকে পানির পাইপ হিসেবে চিন্তা করেন, যে একটা পানির পাইপ দিয়ে পানি যাচ্ছে। সো এই যে খেয়াল করেন এইখানে যে পানিটা যাচ্ছে, এই পানিটা আই, এই আই পানিটা ভাগ হয়েছে, ভাগ ভাটারা হওয়ার পরে এই দিক দিয়ে যে পানিটা আবার ঢুকতেছে, একই পরিমাণ পানি, মানে ইলেকট্রনের মাধ্যমে শক্তির প্রবাহিত তড়িৎ প্রবাহ। তাহলে এইখানে ইলেকট্রন যতগুলা ঢুকতেছে, ঠিক ততগুলো ইলেকট্রনই কি হইতে হবে, বের হইতে হবে, কম বেশি কিন্তু হইতেই পারবে না। সুতরাং আমার তাহলে এখানে আই ঢুকতেছে, এখান থেকেও আই বের হচ্ছে, এটা মাথায় রাখি। এবার এই যে আয়ন এবং আই টু কারেন্টগুলা আছে, এর মধ্যে গ্যালভানোমিটারে ধরেন আইজি কারেন্ট যাবে, আমার যে গ্যালভানোমিটার আছে এখানে যাবে আইজি কারেন্ট, এটা আইজি। তারপর এই দিক দিয়ে কারেন্ট যেটা আসবে এটা ধরেন আই থ্রি, এই কারেন্টটা আই ফোর। ওমা, এটাকে মুছে লিখে আবার। সো এইখানে যে কারেন্টটা যাবে এটা হচ্ছে আই থ্রি, এটা আই ফোর। সো মোটামুটি জিনিসপত্রগুলো আমরা লিখে ফেললাম। এখন আমি বিন্দুগুলো আইডেন্টিফাই করি আগে। কয়টা বিন্দু আছে, এই বিন্দুটা এ, ধরেন এটা হচ্ছে ডি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে এফ। ওকে, সো এই হচ্ছে আমাদের পুরা বর্তনীটা। এখন একটা জিনিস খেয়াল করি, এ বিন্দুতে, আমি যদি এ বিন্দুতে চিন্তা করি, এ বিন্দুতে দেখেন তো, এ বিন্দুতে আই কারেন্টটা ঢুকতেছে, আই কারেন্টটা ঢুকতেছে, বের হয়ে যাচ্ছে কি আই ওয়ান আই টু, সব মিলে জিরো হবে না?
কারশফের প্রথম সূত্র, কোনো একটা বিন্দুতে মোট কারেন্টের পরিমাণ কত হয়, 0 হয়। তাহলে এই বিন্দুতে আই ঢুকতেছে, আয়ন এবং আই2 বের হচ্ছে, তাহলে আই সমান আয়ন প্লাস আই2। আবার ডি বিন্দুতে i3 i4 ঢুকলো, বের হচ্ছে কি মাইনাস আই। দেখেন ডি বিন্দুতে i3 i4 ঢুকতেছে, আই বের হয়ে যাচ্ছে, সবকিছু করলে 0 হবে। তাহলে আই ইকুয়ালস টু i3 প্লাস i4। তাহলে আমরা এই দুইটা থেকে বলতে পারি আয়ন প্লাস i2 ইকুয়ালস টু i3 প্লাস i4। এটা আমরা বলতে পারি, এটা মাথায় রাখি, রাখলাম। এবার অ্যাগেইন আমরা যদি এইখানে একটা জিনিস খেয়াল করি, আমাদের এই যে সি বিন্দুতে, দেখেন একটু সি বিন্দুতে তাকান, সি বিন্দুতে কারেন্ট ঢুকতেছে আয়ন, আয়ন ঢুকতেছে প্লাস, বেরোচ্ছে দুইটা, মাইনাস i3 মাইনাস আইজি ইকুয়ালস টু 0। তাহলে আয়ন সমান i3 প্লাস আইজি। আর ডি বিন্দুতে, সরি ডি না, এফ বিন্দুতে, এফ বিন্দুতে আইজি ঢুকতেছে, i2 ঢুকতেছে, i2 প্লাস আইজি মাইনাস i4 ইকুয়ালস টু 0। দেখেন যারা ঢুকতেছে তারা পজিটিভ, তাহলে i4 ইকুয়ালস টু i2 প্লাস আইজি। এখন একটা জিনিস খেয়াল করে দেখি, আমরা এইখানে এই জিনিসপত্রগুলো যে পেলাম, এই জিনিসপত্রগুলো থেকে একটু একটা জিনিস দেখেন, আইজি সমান আয়ন মাইনাস i3 যেমন লেখা যায়, আবার আইজি সমান i4 মাইনাস i2 লেখা যায়। সো আবারও দেখেন ওই যে আয়ন প্লাস i2 সমান i3 প্লাস i4, এখান থেকেও ব্যাক করে কিন্তু। সো আমরা এখানে আইজি পাচ্ছি, কোনো সমস্যা নাই। এখন একটা জিনিস দেখি আমরা, সেটা হচ্ছে আমরা অনেকগুলা বদ্ধ বর্তনী এখানে পাচ্ছি। সো আমার এখন উদ্দেশ্য হচ্ছে এই যে গোটা জিনিসটা, এই গোটা জিনিসটাকে আমরা অ্যাকচুয়ালি আবার রিড্র করব, পাশে আবার রিড্র করে আরও কিছু জিনিসপত্র করব। এখন আমরা যদি রিড্র না করে এখানেই লিখি, দেখেন আমি একটু কালার চেঞ্জ করে লিখতেছি, একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন। এ সি এফ এ, এই বদ্ধ বর্তনীতে এ সি এফ এ, এই বদ্ধ বর্তনীতে যদি দেখতে যাই, সো এ সি এফ এর বদ্ধ বর্তনীতে আমি যদি কারশফের সূত্রটা অ্যাপ্লাই করি, তাহলে কি পাবো দেখেন তো। তাহলে যেটা পাবো, এ থেকে সিতে যাচ্ছি, কারেন্ট আয়ন ঢুকতেছে, তাহলে i1 ইন্টু পি। সি থেকে এফ এ যাচ্ছি, প্লাস আইজি ইন্টু জি। এফ থেকে এতে যাচ্ছি, তখন কারেন্ট i2টা উল্টা দিকে না, এখন দেখেন যে দিক দিয়ে কারেন্ট ঢোকে সেটা প্লাস, যে দিক দিয়ে বের হয় সেটা কি মাইনাস। তাহলে চিহ্নগুলা যদি খেয়াল রাখি আমরা, তাহলে এ সি এফ এ বদ্ধ বর্তনী, এফ থেকে এতে যখন যাচ্ছি মাইনাস দেখতেছি, মাইনাস i2 ইন্টু আর ইকুয়ালস টু 0। এখন এইখানে আমার বলে নিছি শুরুতেই, ব্রিজের সাম্যাবস্থায় কি হবে, আইজিটা 0 হয়ে যাবে না? যদি ব্রিজটা সাম্যাবস্থায় থাকে আইজিটা কি হবে, 0 হবে। তাহলে ব্রিজের সাম্যাবস্থায় আইজি ইকুয়ালস টু 0। সুতরাং যেহেতু আইজিটা 0 হয়ে যাচ্ছে, তাহলে আমরা এখানে যেটা পাবো, i1p মাইনাস i2 r ইকুয়ালস টু 0, অর i1 ইন্টু পি ইকুয়ালস টু i2 ইন্টু r। এটা আমরা পাবো। দেখেন i1 ইন্টু পি সমান কি হচ্ছে, i2 ইন্টু r হচ্ছে। আশা করি এইটুকু বুঝতে পারতেছেন। এখন আমরা নেক্সট যেটায় আসব, চলেন আমরা একটু পাশের পেজে চলে যাব। আমার বর্তনীটা আরেকবার আঁকতে হবে। সো বর্তনীটা আরেকবার এঁকে নেই।
এই যে বর্তনী, কারেন্টটাকে আইডেন্টিফাই করি। এখানে আই, এই কারেন্ট এখানে যে আয়ন I2 হলো, এই দিক দিয়ে I3 কারেন্ট যাচ্ছে, এই দিক দিয়ে I4 কারেন্ট ঢুকতেছে, এখান দিয়ে I কারেন্ট বের হয়ে গেছে। এখানে একটা গ্যালভানোমিটার আছে, এই গ্যালভানোমিটার দিয়ে যে কারেন্টটা প্রবেশ করতেছে এটা হচ্ছে আইজি। সুতরাং এরপরে আমরা বিন্দুগুলোকে যদি চিহ্নিত করে রাখি, এটা ছিল এ, এটা ছিল সি, এটা ছিল ডি, এটা ছিল এফ। এখন একটা জিনিস খেয়াল করেন, আমার সিডি এফ সি এই বদ্ধ বর্তনীতে সিডিএফসি বদ্ধ বর্তনীতে আমরা যদি দেখি তাহলে কি পাবো? আমি যদি প্লাস মাইনাস গুলো বলি, সিডি কারেন্ট এখান থেকে ঢুকতেছে, এখান থেকে বের হচ্ছে, প্লাস মাইনাস। ডিতে কারেন্ট কি, এখানে মাইনাস, এটা প্লাস, কারণ এফ থেকে ডিতে কারেন্ট ঢুকতেছে, আর এটা প্লাস এটা মাইনাস। তাহলে সিডিএফসিতে যদি দেখি সেক্ষেত্রে যেটা পাবো, সি থেকে ডিতে যাচ্ছে প্লাস I3 ইন্টু, এটা ছিল পি, এটা কিউ, এটা আর, এটা এস। দেখেন পি কিউ আর এস গুলো এইভাবে সূচিত ছিল। সো এই যে আগের ডায়াগ্রামে আসি, এই যে পি কিউ আর এস একইভাবে রাখছি, পি কিউ আর এস একইভাবে রাখা আছে, সব একইভাবে রেখে দিলাম। এখন I3 ইন্টু তাহলে কিউ, ডি থেকে এফ এ যখন যাচ্ছি মাইনাস I4 ইন্টু এস, এফ থেকে সিতে যখন যাচ্ছি মাইনাস আইজি ইন্টু জি ইকুয়ালস টু জিরো। কিন্তু সাম্য অবস্থায় আইজি জিরো, আইজিটা জিরো, তাহলে I3 কিউ মাইনাস I4 এস ইকুয়ালস টু জিরো। সুতরাং I3 কিউ সমান I4 এস। আর একটু আগে কি পাইছিলাম, I1 পি ইকুয়ালস টু I2 আর। এখন এই দুটাকে যদি ভাগ করি আমরা যেটা পাবো, I1 পি ডিভাইডেড বাই I3 কিউ ইকুয়ালস টু I2 আর ডিভাইডেড বাই I4 এস পাবো। আবার যদি সাম্য অবস্থায় আইজিটা জিরো হয়ে যায়, সাম্য অবস্থায় যেহেতু আইজি জিরো, সাম্য অবস্থায় আইজিটা যেহেতু জিরো হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে I1 ইকুয়ালস টু I3 হবে এবং I2 ইকুয়ালস টু I4 হবে। দেখেন আমার যদি আইজিটা না থাকে, আইজিটা যদি জিরো হয়ে যায়, আমরা আইজিটাকে যদি জিরো করে দেই, এই যে আইজিটাকে যদি জিরো করি, তার মানে কি এই জিনিসপত্রগুলো আছে? আইজিটা জিরো, তার মানে এই জিনিসপত্রগুলো তো নাই। তাহলে আয়ন কারেন্টটাই কি I3 কারেন্টের সমান, আর I3 কারেন্টটাই কার সমান? I4 কারেন্টের সমান। সো আশা করি এটা বুঝতে পারছেন। সো এখন তাহলে আমরা I1 I3 সমান হলে, I2 I4 সমান হলে P বাই কিউ সমান R বাই এস। সো একটা হুইটস্টোন ব্রিজে যদি সাম্য অবস্থা তৈরি হয়, তাহলে এটা হচ্ছে কন্ডিশন, যে রোধ চারটা আছে সেই রোধ চারটা হবে পি বাই কিউ সমান আর বাই এস, এই ব্যবস্থায় থাকবে। এটাই হচ্ছে আমাদের হুইটস্টোন ব্রিজের মূল কার্যপ্রণালী। সো এখন আসেন আমরা এখানে হুইটস্টোন ব্রিজের এই যে মূল কার্যপ্রণালীটা আছে, এই কার্যপ্রণালীর একটু ব্যবহার করি, একটা ম্যাথ করি। মানে এটা যে করলাম, এটাকে গাণিতিকভাবে কিভাবে আমরা ব্যবহার করতে পারি সেটা একটু আমরা একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম দেখে আজকের ক্লাস শেষ করব ইনশাল্লাহ। সো চলেন আমরা হুইটস্টোন ব্রিজের ম্যাথমেটিক্যাল প্রয়োগটা দেখব। এখন আমি এখন আপনাদেরকে একটা সার্কিট দিব, সার্কিট দিয়ে ওই সার্কিটটায় কিভাবে হুইটস্টোন ব্রিজটা ব্যবহার করা যায় বা সাম্যাবস্থায় কোন রোধের মান কীরকম করতে হবে সেটা আমি আপনাদেরকে এখন শেখাবো। সো একটা জিনিস খেয়াল করেন, আজকের ক্লাসটা কিন্তু একেবারে সহজ একটা ক্লাস নিচ্ছি, মানে পিওর সিম্পল বেসিকগুলোর উপরে আমি পড়ায় যাচ্ছি, কারণ আমরা এই সহজ জিনিসেই পেঁচায় ফেলি, অনেক বেশি পেঁচায় ফেলি দুঃখজনকভাবে। সো চলেন আমার, আমি এখন একটা হুইটস্টোন ব্রিজ নিব, নেই
কোশ্চেন। একটি হুইটস্টোন ব্রিজের চারটি বাহুতে যথাক্রমে 5 ওহম, 10 ওহম, 15 ওহম, 40 ওহম রোধ সংযুক্ত আছে। এক নাম্বার কোশ্চেন, তৃতীয় বাহুতে কত মানের রোধ? কিভাবে সংযুক্ত করলে? আর 2 নাম্বার কোশ্চেন হচ্ছে, চতুর্থ বাহুতে কত মানের রোধ কিভাবে সংযুক্ত করলে হুইটস্টোন ব্রিজটি সাম্যাবস্থায় আসবে? কোশ্চেনটা খেয়াল করেন। আমার এই যে হুইটস্টোন ব্রিজটা, এটাকে আমি সাম্য অবস্থায় আনবো, একবার তৃতীয় বাহুতে রোধ যুক্ত করে আরেকবার চতুর্থ বাহুতে রোধ যুক্ত করে। তাহলে আমার অ্যান্সারটার দুইটা সেগমেন্ট থাকবে। অ্যান্সার একের জন্য অ্যান্সার করি, দুইয়ের জন্য অ্যান্সার করি। প্রথমে 1 নম্বরে একটা জিনিস খেয়াল করেন, পি বাই কিউ সমান আর বাই এস হইতে হবে না? পি বাই কিউ, পি এখানে কত 5, কিউ কত 10, আর বাই এস 40, তৃতীয় বাহুতে আর লাগবে। জিনিসটা বুঝেন, আমার সাম্য অবস্থায় থাকার জন্য কন্ডিশন হচ্ছে পি বাই কিউ সমান আর বাই এস। তাহলে পি 5, কিউ হচ্ছে 10, তৃতীয় বাহুতে আমি কত রোধ আছে সেটা এখনো জানি না, সেটা জানতে চাই। তাহলে আর এর মান বের করে নেই। এখন তাহলে দেখেন আর এর মান এখান থেকে কত আসে। এখান থেকে আর এর মান আসবে 200/10 ইকুয়ালস টু 20 ওহম। কিন্তু তৃতীয় বাহুতে আছে কত 15 ওহম, 15 ওহম আছে, লাগবে কত 20 ওহম। তাহলে তৃতীয় বাহুতে 15 ওহম থেকে 20 ওহমে উঠতে হলে আরো 5 ওহম সিরিজে যুক্ত করতে হবে। যদি আপনার রোধ বাড়াইতে হয় তাহলে অ্যাডিশনাল বা আরো এক্সট্রা রোধ কিভাবে আনতে হবে? সিরিজে আনতে হবে। তাহলে তৃতীয় বাহুতে 5 ওহম রোধ শ্রেণীতে সংযুক্ত করতে হবে। এটা হচ্ছে 1। আর যদি 2 নাম্বার অ্যান্সার করি, 2 অ্যান্সার যদি করি, চতুর্থ বাহুতে নিয়ে কাজ করব। আমরা এখন কি নিয়ে কাজ করব? চতুর্থ বাহু। অন্য তিনটা বাহুতে রোধ একই রাখবো। তাহলে পি বাই কিউ 5/10 ইকুয়ালস টু আর বাই এস 15/এস। চতুর্থ বাহুতে লাগবে, তাহলে এস কত হয় দেখি। এখান থেকে এস এর মান পাবো আমরা 30 ওহম। এখন দেখেন এস এ অলরেডি আছে 40 ওহম, একটা জায়গায় রোধ আছে 40 ওহম, তাকে 30 ওহমে নামাবো কিভাবে? রোধের মান যদি কমাইতে হয় সেক্ষেত্রে সমান্তরালে রোধ যুক্ত করতে হয়। তাহলে মনে করি, আচ্ছা এস তো বোঝা যাচ্ছে না, ওটা এস হয় নাই। আমার অ্যাকচুয়ালি আজকে মাইক্রোসফটের হোয়াইট বোর্ড একটু ঝামেলা দিচ্ছিল, এই জন্য নতুন এই টুলটায় লিখতেছে, এটা অত ভালো না। মানে আমি হোয়াইট বোর্ডে লিখে অভ্যস্ত, এটা আসলে হোয়াইট বোর্ডের মতো এত ভালো না। কাজ চালানো যাচ্ছে আর কি। সো আমি আসলে মানে ওই যে ক্লাসে আসতে 20 মিনিট দেরি হয়েছে ওই কারণেই। আমি তো হোয়াইট বোর্ডে ক্লাস নেই, হোয়াইট বোর্ড আমার চালু হচ্ছিল না, বসে আছি। পরে দেখলাম ঘোড়ার ডিম চালু হয় না। এরপর হচ্ছে যে অল্টারনেট সলিউশন, এটাই চলে আসলাম। যাই হোক, নেক্সট দিন থেকে আশা করি আবার হোয়াইট বোর্ডে ফেরত যাব। আমার নিজের লেখাটাই কেমন যেন লাগতেছে। এবার আসেন, আমার দরকার হচ্ছে দুইটা রোধকে আমি সংযুক্ত করে কিভাবে রোধের মানটা কমানো যায়। মনে করি চতুর্থ বাহুতে
ছোট আর মানের রোধ সমান্তরালে লাগাতে হবে। তাহলে 1/40 প্লাস 1 বাই ছোট আর এটা মিলে 1/s মানে 1/30 হবে। দেখেন তুল্য রোধটা 30 হলে চতুর্থ বাহুতে, তাহলে তো সাম্যাবস্থায় আসবে পুরা ব্রিজটা। সুতরাং এখান থেকে 1/r ইকুয়ালস টু 1/30 মাইনাস 1/40। সো 1/r 1/30 মাইনাস 1/40 লসাগু কত হয় 120। 3 মাইনাস 4 মাইনাস 3, এখানে হবে কত 4 মাইনাস 3, এটা হবে 4 মাইনাস 3। আর হচ্ছে 120 ওহম। 120 ওহম মানের একটা রোধ যদি সমান্তরালে লাগাই দেই তাহলেই এখানে তুল্য রোধটা 30 ওহম হয়ে হুইটস্টোন ব্রিজটা কিভাবে আসবে, সাম্য অবস্থায় আসবে। সো এই গেল হচ্ছে বেসিক। অল্প একটু বাকি আছে এই চ্যাপ্টারে, সেটা হচ্ছে মিটার ব্রিজ নীতি এবং হচ্ছে পটেনশিওমিটার। এই জিনিসগুলো আমি পরে ডিসকাস করে দিব। মানে মূল ঝামেলা কিন্তু শেষ। আমাদের এই চ্যাপ্টারের থিওরিটিক্যাল যত মূল ঝামেলা আছে সব আল্লাহর রহমতে এখানে ইনশাল্লাহ শেষ। দেখেন আমার চলতরিতের সার্কিট সলভ করার জন্য যা যা লাগবে, মানে তুল্যরোধ নির্ণয় করা, তারপর হচ্ছে কোষের সমবায়ে থাকা, এরপর আজকে এখানে আমরা কি পড়লাম, অ্যামিটার ভোল্টমিটারের পাল্লা বাড়ানো কমানো, তারপর হচ্ছে হুইটস্টোন ব্রিজ নীতি। সুতরাং বর্তনী সমাধানের যে বেসিক স্টেপগুলো আছে সেগুলো আল্লাহর রহমতে সব গুছিয়ে শেষ আমাদের। এখন নেক্সট হচ্ছে শুধু বর্তনী সমাধান করা। সো আগামীকালকে বিকেল 3টায় ইনশাল্লাহ আমাদের তাহলে কি হবে, একটা বর্তনী সমাধানের উপরে ম্যারাথন ক্লাস হবে। ম্যারাথন ক্লাস মানে হচ্ছে 3টায় শুরু করে ইনশাল্লাহ মোটামুটি 5টা পর্যন্ত আমি যত রকম আছে বর্তনী হতে পারে সাধারণত বোর্ড পরীক্ষা বা বুয়েট ভর্তি পরীক্ষা পর্যন্ত সেগুলো করাবো। হ্যাঁ আন্ডারগ্রেডে কি পড়বেন সেটা এখন আমি পড়াবো না, ভাল লাগে না আমার। মানে হচ্ছে আপনারা অনেকে আছেন হুদাই অনেক দিক থেকে, মানে কথাগুলো আমি বারবার আপনাদেরকে বলি একটাই কারণে, যে আপনারা এর ওর কাছ থেকে অনেক কথা শুনে ডিমোটিভেটেড হয়ে যান, এটা না পারলে হবে না, ওটা না পারলে হবে না। মানে আমার খুব সিম্পল একটা কোশ্চেন আছে, যে নিজে বলতেছে আপনারে যে তুমি তো এখন এটা না করলে হবে না, সে কি তার পড়াকালীন সময়টা করছে? করে নাই তো। আমি যে আল্লাহর রহমতে বুয়েট পাশ করে আসছি, বুয়েট থেকে পাশ করে আসছি, আমি কি আপনার ওই বুয়েটের ফার্স্ট ইয়ারে কি পড়েছে সেটা কি এইচএসসি তে পড়ছি? পড়ি নাই তো। তাহলে এখন বুয়েটে ফার্স্ট ইয়ারে যা পড়াবে সেটা আপনার পড়তে বললে এটা কি হইতেছে, বাটপাড়ি হয়ে যাইতেছে না আপনার সঙ্গে? এটা করাটা কি কোনোভাবে হকের মধ্যে পড়ে? পড়ে না। সুতরাং মানে আমি এমন কিছু দেখাবো না যে জিনিসটা আপনার জন্য প্রয়োজন নাই, অপ্রয়োজনীয় জিনিসপত্র দেখাবো না, প্রয়োজনের জিনিসপত্রগুলো দেখাচ্ছি। আপনারা এইভাবে প্র্যাকটিস করতে থাকেন ইনশাল্লাহ। তাহলে আগামী ক্লাসে আমরা বর্তনী সমাধান করার পরে মিটার ব্রিজ আর হচ্ছে ওই যে যেটা বলে পটেনশিওমিটার, এই দুইটার থিওরিটা পড়ে ফেলবো, চ্যাপ্টার ইনশাল্লাহ গুছিয়ে শেষ। তাহলে ইনশাল্লাহ রোববার দিন থেকে আমরা চুম্বকে চলে যেতে পারবো, ঠিক আছে? ওকে। এখন আমি আরেকটা জিনিস বলবো আপনাদেরকে, আমি আপনাদের গ্রুপে আজকে একটা পোস্ট দিব। পোস্টটা হচ্ছে, যদি আপনার কোনো বর্তনী সমাধানে ঝামেলা হয় ওই পোস্টে যদি ছবি আকারে তুলে দেন আমি ওই বর্তনীগুলোও সমাধান করাবো। অবশ্যই সেগুলো সিলেবাসের মধ্যে থাকতে হবে। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া আমি কেমনে বুঝবো এটা আমার সিলেবাসে আছে কি নাই? আপনি পোস্ট করেন, আমি বলে দিব যে এই জিনিসটা এই কারণে সিলেবাসে আছে, এই কারণে সিলেবাসে নাই। আবার রিপিট করতেছি, আমি গ্রুপে একটা পোস্ট লিখব, ওই পোস্টের নিচে আপনারা কমেন্ট করবেন ছবি তুলে যে আমি এই বর্তনী সমাধান করতে চাই। জিনিসটা যদি আমাদের সিলেবাস রিলেটেড হয় তাহলে আমি অবশ্যই ইনশাল্লাহ সলভ করে দিব। কিন্তু জিনিসটা যদি সিলেবাস রিলেটেড না হয়, ধরেন ওয়াই ডেল্টা কনভার্সন যেটা, এটা সিলেবাসের মধ্যে নাই, সেই ওয়াই ডেল্টা শিক্ষা কিচ্ছু হবে না, আপনি কোনো ঘোড়ার ডিমে অ্যাচিভ করবেন না। সো যে জিনিস শিখে কিছু হবে না সেই জিনিস শেখার দরকার নাই, রাদার ওই সময়টা বসে বসে সৃষ্টিকর্তাকে ডাকেন, আল্লাহ তালাকে ডাকেন, কাজে দিবে। সো আমার এখন বসে ক্লাস 12, এখন ক্লাস 14-এর পড়ার কোনো আমি প্রয়োজনীয়তা দেখি না। এনিওয়ে, সো আমরা তাহলে যেটা করব, কালকে বর্তনীগুলো সলভ করব। আপনারা যদি আজকে এবং কালকে দুপুরের মধ্যে আমি যে পোস্টটা এখনই দিয়ে দিব ওই পোস্টে কোনো সার্কিট দেন এবং সার্কিটটা যদি সিলেবাসের মধ্যে হয় আমি অবশ্যই তাহলে কালকে ক্লাসেও ওটা সলভ করে দিব, ঠিক আছে? তাহলে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।